আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা সূত্র এসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে। হ্যাঁ, নির্বাচনে একটা ছাত্র সংগঠন জিতেছে এবং তাদের সেক্রেটারি জেনারেল এরপর কিছু বক্তব্য রেখেছেন। মূলত ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ঠিক, তো তার ওই বক্তব্যগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব ডাকসুতে তাদের পরিকল্পনা কি, নতুনদের কাছে তারা কিভাবে পৌঁছচ্ছে, তাদের মূল বার্তাটাই বাকি। সূত্রটা বেশ কাজের মনে হচ্ছে, কারণ এখান থেকে তাদের ভবিষ্যৎ কাজের একটা আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক গভীরে গেলে কি পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা বেশ চোখে পড়ার মতো, সেটা হলো ডাকসু নিয়ে তাদের পরিকল্পনা। কোনটা? ওই যে সময়সীমার বিষয়টা। হ্যাঁ, ঠিক তাই। সূত্র বলছে সেক্রেটারি জেনারেল নাকি ঘোষণা করেছেন তাদের পুরো প্যানেল, মানে যারা যারা জিতেছে আর কি, তারা নির্বাচনের প্রতিশ্রুতিগুলো মাত্র 5 মাসের মধ্যেই বাস্তবায়ন করে ফেলবে। মাত্র 5 মাস? ওয়াও! এখানেই শেষ না, এরপর যে 7 মাস থাকবে তখন তারা নাকি প্রতিশ্রুতির বাইরেও অতিরিক্ত কাজ করবে। এমনকি তিনি তার প্যানেলের সদস্যদের মধ্যে একটা প্রতিযোগিতার কথাও নাকি বলেছেন, কে কত দ্রুত কাজ শেষ করতে পারে। এটা কেমন যেন একটু বেশি উচ্চাভিলাষী লাগছে না? উচ্চাভিলাষী তো বটেই। মানে নির্বাচনের পরই এত জোর গলায় একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে সব প্রতিশ্রুতি পূরণের কথা বলা, এটার পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন? প্রথমত হতে পারে তারা খুব পরিষ্কারভাবে দেখাতে চাইছে যে তারা খুব দক্ষ, খুব কার্যকর, মানে অন্যদের চেয়ে তারা দ্রুত কাজ করতে পারে, একটা কর্মদক্ষতার বিজ্ঞাপন আর কি। হতে পারে। অথবা সমর্থকদের একটা চাপও তো থাকতে পারে, তাই না? এত বড় জয়, এখন তো কিছু করে দেখাতে হবে তাড়াতাড়ি। অবশ্যই, সেটাও একটা বড় ফ্যাক্টর। সমর্থকদের ধরে রাখা, তাদের প্রত্যাশা পূরণ করা জরুরি, কিন্তু এর বাইরেও কিন্তু ভাবনার বিষয় আছে। এই যে 5 মাসের সময়সীমা, এটা কি এক ধরনের রাজনৈতিক কৌশলও হতে পারে? রাজনৈতিক কৌশল কেমন? মানে তারা হয়তো বোঝাতে চাইছে, দেখো আমরা এই সময়ের মধ্যে করতে চেয়েছিলাম, যদি না হয় তার দায় আমাদের না অন্য কিছুর। আবার উল্টোটাও তো হতে পারে, এত তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কোয়ালিটি বা মান কেমন হবে? সেটাই, শুধু দেখানোর জন্য কিছু করা হবে নাকি আসলেই ছাত্রদের লাভ হবে? ঠিক। আরেকটা ঝুঁকিও তো আছে, যদি 5 মাসে না পারে তাহলে তো বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। সেটা ঠিক। আর ওই যে পরের 7 মাস অতিরিক্ত কাজ করার কথা বলল, ওটার মানে কি দাঁড়ায়? ওই অংশটাও ইন্টারেস্টিং। সাধারণত দেখা যায় কি, মেয়াদের শেষের দিকে কাজের চাপ বাড়ে। এখানে ঠিক উল্টো, শুরুতেই সব শেষ করে তারপর অতিরিক্ত কাজ। হ্যাঁ, ব্যতিক্রমী তো বটেই। এর মাধ্যমে তারা হয়তো বোঝাতে চাইছে, আমরা শুধু যা বলেছি তাই করব না, মেয়াদের পুরোটা সময়ই আমরা সক্রিয় থাকব। যদি সত্যিই তারা অতিরিক্ত সময়ে ভালো কিছু করতে পারে, তাহলে তো খুবই ইতিবাচক একটা ধারণা তৈরি হবে। তবে এই অতিরিক্ত কাজটা আসলে কি হবে সেটাও দেখার বিষয়। আচ্ছা, এই পরিকল্পনার পাশাপাশি আরেকটা জরুরি বিষয় হল তারা নতুন শিক্ষার্থীদের কাছে কিভাবে পৌঁছাতে চাইছে। বিশেষ করে সংগঠনে যোগ দেওয়ার বিষয়ে তাদের অ্যাপ্রোচটা কি। নোয়াখালীর একটা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের সূত্রে কিছু তথ্য পাওয়া গেছে। হ্যাঁ, নভিপ্রবি, তাই তো? সেখানে নাকি প্রশ্নোত্তর পর্বে সেক্রেটারি জেনারেল বলেছেন, শিবির কাউকে জোর করে সংগঠনে আনে না। তারা নাকি মূলত একাডেমিক উন্নতি, চরিত্র গঠন, নেটওয়ার্কিং এই সব সুযোগ তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের দাওয়াত দেয়, আমন্ত্রণ জানায়। দাওয়াত শব্দটা ব্যবহার করেছে। হ্যাঁ, এবং আরও বলেছেন কারো কাছে যদি শিবিরের থেকে ভালো অপশন থাকে সেখানে যেতে পারেন। এই কথাটা কিন্তু বেশ অন্যরকম শোনালো। এই অ্যাপ্রোচটা তাদের সদস্য সংগ্রহের দর্শনটা তুলে ধরে, মানে জোর না করা বা অন্য অপশন থাকলে সেখানে যাও। এই কথাগুলো বলে তারা হয়তো একটা উদার ভাবমূর্তি দেখাতে চাইছে। কিন্তু ছাত্র রাজনীতিতে তো অন্যরকম অভিযোগও শোনা যায় প্রায়। ঠিক। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে এই ধরনের বক্তব্য বেশ কৌশলগত। তারা হয়তো দেখাতে চাইছে এখানে কোনো চাপ নেই, তোমার পছন্দই আসল। কিন্তু দাওয়াত শব্দটা, এটা কি শুধুই সাধারণ আমন্ত্রণ? এর মধ্যে কি অন্য কোনো ইঙ্গিত আছে? অবশ্যই আছে। দাওয়াত তো শুধু নেমন্ত্রণ নয়। ইসলামী পরিভাষায় এর মানে হল সত্যের দিকে আহ্বান, সঠিক পথের দিকে ডাকা।
এই শব্দটা ব্যবহার করে তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে তারা শুধু একটা রাজনৈতিক বা ছাত্র কল্যাণের সংগঠন নয়। বরং একটা আদর্শিক প্ল্যাটফর্ম। হ্যাঁ, ঠিক তাই। সূত্র অনুযায়ী সাদ্দাম নাকি এটাও বলেছেন যে শিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়, এখানে চরিত্র, জ্ঞান, দক্ষতা এগুলো গড়ার সুযোগ আছে। আর ইসলামী জীবনবোধকে আঁকড়ে ধরার কথাও তো এসেছে। সুতরাং দাওয়াত শব্দটা এই পুরো আদর্শিক কাঠামোর সাথেই যুক্ত। তার মানে একই সাথে দুটো জিনিস অফার করছে তারা। একদিকে কেরিয়ার গাইডলাইন, পড়াশোনায় সাহায্য, নেটওয়ার্কিংয়ের মতো বাস্তব সুবিধা, অন্যদিকে চরিত্র গঠন, ইসলামী জীবনবোধের মতো আদর্শিক বিষয়। এই দুটো মিলিয়ে তারা এগোতে চাইছে। মনে হচ্ছে তাই। আর এটাই হয়তো তাদের কৌশলের মূল জায়গা। মানে বাস্তব সুবিধাগুলো তো যে কোনো ছাত্রছাত্রীর কাছেই আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে যারা পড়াশোনা কেরিয়ার নিয়ে ভাবে। আর আদর্শিক বার্তাটা হয়তো একটা নির্দিষ্ট অংশের শিক্ষার্থীদের টানবে, কিন্তু অন্যদের কাছে হয়তো অতটা আকর্ষণীয় হবে না, বা কেউ কেউ হয়তো একটু সন্দিহানও হতে পারে। তাহলে ওই যে বলল, ভালো অপশন থাকলে সেখানে যেতে পারেন, এটা কতটা আন্তরিক, নাকি এটাও কৌশলের অংশ? এটা বলা মুশকিল। বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে তারা খুব আত্মবিশ্বাসী, মনে করে তাদেরটাই সেরা। আবার এটা তাদের প্রতি সমালোচনা বা ভীতি কমানোর একটা চেষ্টাও হতে পারে। আচ্ছা। যারা হয়তো তাদের আদর্শ নিয়ে নিশ্চিত নয়, তারাও ভাবতে পারে, ও এখানে তো কোনো চাপ নেই। তবে বাস্তবে একটা আদর্শভিত্তিক সংগঠন কতটা অন্য পথের সন্ধান দেয় সেটা তো তাদের কাজ দেখেই বোঝা যাবে। মুখের কথায় তো সবটা বোঝা যায় না। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, নবীপ্রবির ওই অনুষ্ঠানের সূত্রে আরও কিছু কাজের কথা বলা হয়েছে। যেমন ধরুন, প্রায় ৬০০ নতুন শিক্ষার্থীর হাতে উপহার দিয়েছে। কি উপহার? কোরআন শরীফ, সংগঠনের পরিচিতিমূলক বই, কলম, ফুল, এইসব। এছাড়া ক্যারিয়ার গাইডলাইন দিয়েছে, গবেষণা কর্মশালা করেছে, ভর্তির সময় আর্থিক সাহায্যও নাকি করেছে। ও আচ্ছা, এই কাজগুলো তো তাদের ওই যে দ্বিমুখী কৌশলের কথা বলছিলাম সেটার সাথে মিলে যাচ্ছে। কিভাবে? দেখুন, উপহারের মধ্যে এই দুটো দিক আছে। কোরআন শরীফ আর সংগঠনের বই, এটা সরাসরি তাদের আদর্শিক বার্তা আর দাওয়াতের অংশ। আর কলম, ফুল এগুলো সাধারণ সৌজন্য। কিন্তু এর পরেই আসছে কেরিয়ার গাইডলাইন, কর্মশালা, আর্থিক সাহায্য। এগুলো হলো একেবারে বাস্তব ছাত্র কল্যাণ, মানে শিক্ষার্থীদের দরকারি সুযোগ সুবিধা দেওয়া। অর্থাৎ তারা দেখাতে চাইছে, আমরা শুধু আদর্শের কথা বলি না, ছাত্রদের বাস্তব সমস্যা সমাধানেও পাশে আছি। হ্যাঁ, সূত্র থেকে তো তেমনই ইঙ্গিত মিলছে। এই কল্যাণমূলক কাজগুলো করলে দুটো লাভ। এক, শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয়, একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হতে পারে। দুই, এটা তাদের নেটওয়ার্ক বাড়ানোরও একটা ভালো উপায়। মানে যাদের সাহায্যে করছে তারা হয়তো পরে সংগঠনের প্রতি আগ্রহী হতে পারে। হতেই পারে। অন্তত একটা ইতিবাচক মনোভাব তো তৈরি হয়। সূত্র তো বলছেও যে এই উদ্যোগগুলো নাকি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এই ইতিবাচক সাড়া, এটা আসলে কি বোঝায়? মানে শুধু উপহার পেয়ে খুশি হওয়া, নাকি এর চেয়ে বেশি কিছু? এই ধরনের তথ্যে কতটা নির্ভর করা যায়? এটা একটা ভালো প্রশ্ন। ইতিবাচক সাড়া শব্দটা আসলে বেশ অস্পষ্ট। এটা হয়তো সাধারণ প্রশংসা, অনুষ্ঠানে উপস্থিতি বেশি ছিল, বা সোশ্যাল মিডিয়ায় ভালো কথা বলছে, এসব হতে পারে। কিন্তু এই সাড়াটা কি দীর্ঘমেয়াদী সমর্থন বা আদর্শ গ্রহণের রূপ নিচ্ছে কিনা, সেটা এই সূত্র থেকে বোঝা খুব কঠিন। ঠিক। শিক্ষার্থীরা হয়তো সাহায্য পেয়ে খুশি, কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই না যে তারা আদর্শটাকেও গ্রহণ করে ফেলছে। এর প্রভাব বুঝতে গেলে আরও তথ্য দরকার। যেমন এরপর কতজন আসলে সংগঠনে যোগ দিল, তাদের মধ্যে আদর্শিক বোঝাপড়া কেমন। শুধু ইতিবাচক সাড়া কথাটা দিয়ে পুরোটা মাপা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের কাজগুলো তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। একটা ভালো ইমেজ তো তৈরিই হয়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে ফেলি, আমরা দেখলাম সূত্র অনুযায়ী ছাত্রশিবিরের ডাকসু জয়ের পর কিছু কৌশল বেশ পরিষ্কার। প্রথমত, ডাকসুতে খুব দ্রুত, মানে মাত্র 5 মাসে সব প্রতিশ্রুতি পূরণের একটা লক্ষ্য ঠিক করেছে তারা। বেশ উচ্চাভিলাষী লক্ষ্য। হ্যাঁ, যা তাদের দক্ষতা প্রমাণের চেষ্টা হতে পারে, যদিও ঝুঁকিও আছে। দ্বিতীয়ত, সদস্য সংগ্রহের ক্ষেত্রে তারা জোর না করে দাওয়াত দেওয়ার কথা বলছে, যেখানে একাডেমিক সুবিধা, চরিত্র গঠন, নেটওয়ার্কিংয়ের সুযোগ এগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। সাথে অবশ্যই ইসলামী জীবনবোধের আদর্শিক বার্তা তো আছেই। ঠিক, একটা দ্বিমুখী অ্যাপ্রোচ। আর তৃতীয়ত,
বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কাজ যেমন উপহার দেওয়া, ক্যারিয়ার গাইডলাইন, আর্থিক সাহায্য এগুলোর মাধ্যমে নিজেদের একটা কাজের সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আর বলা হচ্ছে এতে নাকি ছাত্রছাত্রীদের সাড়াও মিলছে। হ্যাঁ, সব মিলিয়ে দেখলে মনে হচ্ছে তারা একই সাথে দুটো পরিচয় প্রতিষ্ঠা করতে চাইছে। এক, খুব দক্ষ, কার্যকর, রেজাল্ট ওরিয়েন্টেড একটা ছাত্র সংগঠন, যেটা ডাকসুরায় 5 মাসের পরিকল্পনা থেকে বোঝা যায়। আর দ্বিতীয় পরিচয়টা? দ্বিতীয়ত, একটা আদর্শভিত্তিক আন্দোলন যেটা ওই দাওয়াত, চরিত্র গঠন, উপহার সামগ্রী থেকে স্পষ্ট। মানে রাজনৈতিক মাঠে নিজেদের প্রমাণ করা, আবার একদম তৃণমূল পর্যায়ে ছাত্রদের মন জয় করা এবং আদর্শটাও ছড়িয়ে দেওয়া, এই দুটো লক্ষ্যকে একসাথে নিয়ে এগোতে চাইছে তারা। এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রাখাটা তো সহজ হবে না নিশ্চয়ই। ঠিক এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে, যা নিয়ে ভাবা দরকার। আচ্ছা, এই যে ডাকসুতে দ্রুত রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যটা, মানে 5 মাস, এটা খুব বাস্তব সময় কেন্দ্রিক, ফলাফল কেন্দ্রিক একটা ব্যাপার, তাই না? সেটার সাথে চরিত্র গঠন বা ইসলামী জীবনবোধের মতো দীর্ঘমেয়াদী আদর্শিক বিষয়গুলোর সমন্বয় তারা আসলে কিভাবে করবে? মানে একটা সংগঠনের ফোকাস যখন স্বল্পমেয়াদী রাজনৈতিক টার্গেট পূরণে থাকে, তখন এই দীর্ঘমেয়াদী আদর্শিক কাজগুলো কি একটু পিছিয়ে পড়ে, নাকি দুটো সমান তালে চালানো সম্ভব? ইন্টারেস্টিং প্রশ্ন। বিশেষ করে ওই 5 মাস পর যখন হিসেব মেলানোর সময় আসবে, তখন কি দেখা যাবে, আর লম্বা সময়ে এই রাজনৈতিক কাজের সাথে আদর্শ বার্তার মিশ্রণটা তাদের গ্রহণযোগ্যতার উপর কেমন প্রভাব ফেলবে, এই ভারসাম্যটা রাখাই হয়তো তাদের জন্য সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সাফল্যের চাবিকাঠি হবে। সত্যি বিষয়টা আরও দেখার এবং ভাবার মতো। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য ধন্যবাদ।